তো যারা নতুন, এর আগে এক্সপিরিয়েন্স নাই এয়ারপোর্টে ঢোকার কিংবা বাইরের দেশে আসার, তো আমার মনে হয় এদেরকে বিষয়গুলো একটু সচেতন থাকা উচিত। হ্যালো গাইস, প্যারাকম চিল বেশি। খুব শীঘ্রই আপনি হতে চলেছেন তুর্কি সাইপ্রাস প্রবাসী, কেননা আপনি পেয়েছেন একটা সঠিক পারমিট পেপার এবং নিশ্চয়ই আপনার ফ্লাইট সেপ্টেম্বর মাসে। এবং যারা এখনো পারমিট পেপার পাননি, আশা করি তারাও পাবেন। তো সবার উদ্দেশ্যে আমার ভিডিওটা, যে আসলে এয়ারপোর্টে আসার সময় বা বাংলাদেশ থেকে সাইপ্রাস আসার সময় আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে কোন কোন সতর্কতা অবলম্বন করতে হয়। তো এর ভিতরে আপনারা অনেকে প্রশ্ন করছেন আমার, যে ভাই আমার যে পারমিট পেপারটা এটা আসল নাকি নকল। এটা তো আমি বুঝলাম যে এটা আসল, তো এটা এন্ট্রি পারমিট কিনা আমি কীভাবে বুঝবো এন্ট্রি ভিসা কিনা। তো ভাই আমি বারবারই এক কথা বলছি, এর আগেও বলছি, আজকেও আরেকবার বলি যে ভাই এন্ট্রি ভিসা বোঝা যায় না। এখানে কোম্পানি থাকে, কোম্পানির কাজ থাকে, মালিকের নাম থাকে, সব কিছুই থাকে। আপনার ভাগ্যের উপর ভাই, এখানে আসার পরে বুঝতে পারবেন যে এটা এন্ট্রি ভিসা। আর আমার বিষয়টা হচ্ছে আমার জানা নাই কীভাবে বুঝতে হয়। যদি কারো জানা থাকে আপনারা সেখান থেকে জানতে পারেন। তো বিষয়টা আমরা এখন একটু স্টপ করে আমরা আসল যে আমাদের মূল যে বিষয়টা এখানে চলে আসি। তো চলুন শুরু করি। তো বাংলাদেশ থেকে ভাই মূলত দুইভাবে এখন ফ্লাইটটা করানো হচ্ছে। বিষয়টা হচ্ছে এমন যে একটা হচ্ছে এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে, মিডল ইস্টের যে কোনো একটা কান্ট্রিতে ট্যুরিস্ট ভিসা করে এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে আনা হচ্ছে। দ্বিতীয়ত ম্যান পাওয়ার করে ডিরেক্ট বাংলাদেশ থেকে তুর্কি ইস্তানবুল এবং তুর্কি ইস্তানবুল থেকে তুর্কি সাইপ্রাস। তো প্রথম যে বিষয়টা আমরা একটু আলোচনা করব যে এয়ারপোর্ট কন্ট্যাক্ট। তো এখানে আপনার সর্বপ্রথম যখন আপনার সমস্ত সব কিছু রেডি হয়ে যাবে, যাওয়ার পর আপনার যেদিন ফ্লাইট, আপনার মামা অথবা আপনার মাধ্যম আপনার সমস্ত পেপারগুলো দিয়ে দেবে আপনার কাছে। এবং এই পেপারের ভিতর থেকে ভাই আপনার সাইপ্রাসের যে টিকিটগুলো, সাইপ্রাসের যে পারমিট পেপারটা, এইগুলো আপনাকে আলাদা করে একটু হাইড করে রাখতে হয়, প্যান্টের চিপাই, ব্যাগের চিপাই, এখানে ওখানে, যাতে কেউ বুঝতে না পারে। কেননা এই পেপারগুলো যদি কোনো ইমিগ্রেশন পুলিশ দেখে বা ইমিগ্রেশন অফিসারের হাতে পড়ে বা তারা দেখতে পায়, আপনি কিন্তু একটা বিপদে পড়তে পারেন, আপনাকে আটকায় দেওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে। আর দ্বিতীয়ত আপনাকে একটা কোড বলে দেওয়া হবে, ওই সেই সাথে পেপারগুলো দেওয়ার সাথে সাথে আপনাকে একটা কোড বলে দেওয়া হবে। কোডটা হইতে পারে আপনার নিজের নাম, একটা ফলের নাম, কোনো প্রাণীর নাম, কোনো সংখ্যা, কিছু একটা আপনার বলে দেবে কোড হিসাবে। তো এটা আপনার মাথায় রাখতে হবে। যদি এয়ারপোর্টের ভিতরে কোনো অফিসার বা কোনো ইমিগ্রেশন পুলিশ আপনাকে জিজ্ঞেস করে যে আপনার কোড কত, তাহলে আপনাকে কোডটা বলতে হবে সঠিকভাবে। তাহলে তারা বুঝবে যে এ অমুক মামার লোক। সেক্ষেত্রে আপনি কোনো বিপদে পড়বেন না। এইবার দ্বিতীয় যে বিষয়টা, আপনার এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলেন, বাংলাদেশ এয়ারপোর্টে ঢুকে গেলেন, যাওয়ার পরে আপনার দেখতে হবে সর্বপ্রথম আপনার প্লেন টিকিট, অর্থাৎ আপনার বাংলাদেশ থেকে মিডল ইস্টে আসার যে ট্যুরিস্ট ভিসার যে টিকিটটা, এই টিকিটটা কোন কোম্পানির প্লেন টিকিট, আপনার ঠিক সেই কোম্পানির বোর্ডিং পাস কাউন্টারে যাইতে হবে। এবং আপনার মামা অথবা আপনার মাধ্যমে এই কাউন্টার নাম্বারটা আপনাকে উল্লেখ করে দিবে, আসার আগে বলে দিবে আপনাকে যে আপনি অমুক নাম্বার কাউন্টারে যাবেন। তো সেক্ষেত্রে আপনার যে কোম্পানির প্লেন টিকিটটা কাটা, সেই কোম্পানির সেই নাম্বার কাউন্টারে আপনাকে বোর্ডিং পাসের জন্য যেতে হবে। কেননা ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু মিডল ইস্টের প্রত্যেকটা কান্ট্রির ট্যুরিস্ট ভিসাটা কিন্তু ব্যান করা হয়েছে। মোটামুটি এখন বাহারাইন দিয়ে লোকগুলো নিয়ে আসছে। তো আপনার টিকিটের উপর ডিপেন্ড করে যে আপনি কোন কোম্পানির প্লেনে আসতেছেন। তো সেই নাম্বার কাউন্টারে, সেই নাম্বার আপনার যে নাম্বার বলে দেবে আপনাকে, সেই নাম্বার সেই কাউন্টারে আপনাকে যাইতে হবে বোর্ডিং পাসের জন্য। আদারওয়াইজ যদি অন্য কোনো কোম্পানির অন্য কোনো নাম্বার কাউন্টারে আপনার যান, আপনি কিন্তু একটা বিপদে পড়তে পারেন, একটা ঝামেলায় পড়তে পারেন। বোর্ডিং পাসের সময় জন্য ঝামেলা না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বোর্ডিং পাস শেষ, 3 নাম্বার এখন যে বিষয়টা, আপনার মামা বা আপনার মাধ্যম আপনাকে একটা টাইম দিয়ে দেবে। আমি সাপোজ বলি যে 8টা, 8:30, 9টা, 9:30 এরকম একটা টাইম দিয়ে দেবে, কিংবা আপনাকে ফোন দিবে, এখন আপনি এত নম্বর ইমিগ্রেশনের এত নম্বর কাউন্টারে যান। তো ভাই আপনি যদি ভুল করেও এই নাম্বারগুলো মিস করেন, রং নাম্বার কোনো ইমিগ্রেশনের রং নাম্বার কোনো কাউন্টারে চলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি আটকাই দিবে আপনাকে এবং পাসপোর্টে আপলোড দিয়ে দেবে। বিশাল একটা ঝামেলায় পড়ে যাবেন কিন্তু ভাই। তো ঠিক আপনার মামা আপনার মাধ্যমের কথা অনুযায়ী আপনাকে চলতে হবে এবং মাথায় রাখতে হবে বিষয়গুলো, যে আমার কত নম্বর ইমিগ্রেশনের কত নম্বর কাউন্টারে যাইতে বলা হয়েছে, আপনি ঠিক সেখানেই যাবেন। তো এই 3টা বিষয় ভাই, এই 3টা বিষয় আপনার একটু সচেতন থাকতে হবে আমাদের বাংলাদেশ ইমিগ্রেশনে। আর যখন বাংলাদেশ ইমিগ্রেশনটা আপনি ক্রস করতে পারবেন, তখন বুঝতে হবে আপনি সাইপ্রাসে অলরেডি 80% সাইপ্রাসে আপনি চলে আসছেন, আপনার 80 ভাগ কাজ শেষ। তো এখান থেকে আপনি আজীবন মিডল ইস্টে যে কোনো একটা কান্ট্রিতে, তো যেহেতু এই কান্ট্রি মোটামুটি বাহারাইন দিয়ে নিয়ে আসতে এখন সবাই রে, তো
তো যদি বাহারাইনে আপনি আসেন সেক্ষেত্রে যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেক বড় এয়ারপোর্ট, আপনার পরবর্তী যে টিকিটগুলো অর্থাৎ সাইপ্রাসের যে টিকিটগুলো এগুলো আপনি প্যান্টের চিপার থেকে বের করবেন কি ব্যাগের চিপার থেকে বের করবেন। বের করার পরে দেখবেন আপনার কত নম্বর কাউন্টারে ওয়েট করতে হবে, কত নম্বর ট্রানজিটে ওয়েট করতে হবে, আপনার টাইম কত, কোন সময় আপনার ফ্লাইট, এগুলো আপনার দেখে নিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন ভাই, বাংলাদেশ থেকে যখন মিডল ইস্টে যে কোনো একটা কান্ট্রিতে আপনি আসবেন টাইমটা কিন্তু একটু পিছাই যাবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো টাইমটা পিছাই যাবে। এই টাইমটা কিন্তু আপনার ঠিক রাখতে হবে। আপনার প্লেন টিকিটের সাথে যে টাইমটা আপনার ফোনের এটা ঠিক রাখার চেষ্টা করতে হবে, তা না হলে কিন্তু ভাই টাইম ফেল করলে সমস্যা। তো আপনি যখন বাহারাইন চলে আসবেন কি অন্য যে কোনো একটা কান্ট্রির যে মিডল ইস্টের যে কোনো একটা কান্ট্রি এয়ারপোর্টে চলে আসবেন ভাই, এদিক ওদিক বেশি ঘোরাফেরা করার কোনো দরকার নেই ভাই, ঠিক আছে? যেহেতু বড় বড় এয়ারপোর্ট যে কোনো মুহূর্তে আপনি হারিয়ে যাইতে পারেন কিংবা মিস্টেক হইতে পারে, ঠিক আছে ভাই? তো সেক্ষেত্রে মনে করেন যে একটু সচেতন হয়ে ওখান থেকে চলে আসবেন তুর্কি ইস্তানবুল। এইবার ইস্তানবুল থেকে সেম অবস্থায় আপনার সাইপ্রাসের টিকিটটা বের করবেন, ইস্তানবুল থেকে সাইপ্রাসের টিকিটটা বের করবেন, করার পরে এখানকার টাইমও আপনি দেখবেন, গেট নাম্বার আপনি দেখবেন, দেখার পর আপনি ঠিক সুন্দরভাবে আপনার প্লেনে উঠে তুর্কি সাইপ্রাস চলে আসবেন। তো এর ভিতরে একটা কথা বলে দেবো, একটা মজার ঘটনা। তুর্কি ইস্তানবুল যখন আসবেন ভাই আপনি, তখন আপনার যদি ইনকেস টয়লেটে যাওয়ার দরকার হয়, বাথরুমে যাওয়ার দরকার হয়, ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু ঝামেলায় পড়ে যাবেন ভাই। কেননা এখানে টয়লেট বলে কিছু লেখা নেই, ওয়াশরুম বলে কিছু লেখা নেই। এখানে লেখা আছে WC। এটা যেখানে লেখা আছে এটা নিশ্চয়ই আপনার টয়লেট অথবা বাথরুম অথবা ওয়াশরুম। WC এই জিনিসটা মাথায় রাখবেন তুর্কি ইস্তানবুল আসার পরে। তো জিনিসটা কিন্তু আমি ঝামেলায় পড়ছিলাম, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমাদের দ্বিতীয় যে ফ্লাইট সিস্টেমটা এটা হচ্ছে ভাই ম্যান পাওয়ার করে ডিরেক্ট বাংলাদেশ থেকে তুর্কি ইস্তানবুল থেকে তুর্কি সাইপ্রাস। এটা রিল্যাক্সে হয়ে যায় ভাই, এটা কোনো চাপ নেওয়ার দরকার নেই, যেহেতু ম্যান পাওয়ার করে আসছেন আপনার বেশি ঝামেলা হবে না। কিন্তু এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে আসলে আপনাদের এই ঝামেলাটা হয়, যার কারণে এই 3টা পয়েন্ট আপনাদেরকে বলে দিলাম। কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে যত ঝামেলা এখানেই হয়, তাছাড়া অন্য কোনো জায়গায় আর কোনো ঝামেলা হয় না, পেপার বিষয়ক কোনো ঝামেলা হয় না। তো ভাই যারা পুরনো লোক এদের উদ্দেশ্যে ভাই আমার কোনো কথা নাই, তারা পাকা লোক। তো যারা নতুন, এর আগে এক্সপিরিয়েন্স নাই এয়ারপোর্টে ঢোকার কিংবা বাইরের দেশে আসার, তো আমার মনে হয় এদেরকে বিষয়গুলো একটু সচেতন থাকা উচিত। এবং যেহেতু এই বিষয়গুলো বাদেও ভাই, যেহেতু নতুন আসছেন এয়ারপোর্টে ঢুকবেন, সব বিষয় একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, আশপাশে যারা আছে এদের কাছ থেকে একটু সাহায্য নেওয়ার চেষ্টা করবেন। সব কিছু মিলায় আল্লাহ হাফেজ, বাই বাই।